সাবস্ক্রাইব করুন বং স্টোরি হাবে আর বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। একটা নয় একসঙ্গে দুটো লটারি লেগেছে। আগে হ্যাঁ, টাকা পয়সা কিছুই আপনিও পাবেন না, আমিও পাবো না, কিন্তু আজকে তো বং স্টোরি হাব চ্যানেলে ডবল ধামাকা। মানে অনেকটা মেগা সিরিয়ালের মতো। সাহিত্যিক রাজশেখর বসুর অনবদ্য সৃষ্টি ভূষণ্ডির মাঠে আর নীলকণ্ঠ। লেখকের জন্ম 1880 সালের 16ই মার্চ ও মৃত্যু 1960 সালের 27শে এপ্রিল। আজকের গল্প দুটির শ্রুতি নাট্যরূপ দিয়েছেন অনিমেষ ঘোষ এবং গল্পের সূত্রধার আমি নীল। তাই কোনো রকম টেনশন না করে চুপটি করে এক জায়গায় বসে শুনতে থাকুন দ্য বং স্টোরি হাব চ্যানেল, গল্প শোনার নতুন ঠিকানা। আজকের প্রথম গল্প ভূষণ্ডির মাঠে। শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে। একটি স্ত্রী, 3টি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর যজমান, কিছু ব্রহ্মোত্তর জমি আর কয়েক ঘর প্রজা। এতেই স্বচ্ছন্দে সংসার চলে যায়। শিবুর বয়স 32। ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখেছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়েছিল সেটা সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট। কিন্তু শিবুর মনে সুখ ছিল না। তার স্ত্রী নৃত্যকালীর বয়স আন্দাজ 25। আঁটো মজবুত করণ, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি তার যত্নের ত্রুটি ছিল না, কিন্তু শিবু সেই যত্নের মধ্যে রস খুঁজে পেত না। সামান্য খুঁটিনাটি নিয়ে স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধত। 5 মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরিয়ে যেত, কিন্তু নৃত্যকালীর রসনা একবার ছুটতে আরম্ভ করলে সহজে নিরস্ত্র হতো না। প্রতিবারে শিবুরই পরাজয় ঘটত। স্ত্রীকে বসে রাখতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাপুরুষ, ভেড়া, মিনিমুখ প্রভৃতি আখ্যা দিয়েছিল। ঘরে বাইরে এভাবে লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না। একদিন নৃত্যকালে গুজব শুনল যে তার স্বামীর চরিত্র দোষ ঘটেছে। সেদিনকার বচসা চরমে পৌঁছালো। নৃত্যকালী শিবুকে ঝাঁটা পেটা করল। শিবু বেচারা রাগে, ক্ষোভে, কষ্টে কোনো রকমে চোখের জল সামলে রাতটা কাটিয়ে পরদিন ভোর 6টার ট্রেনে কলকাতা চলে গেল। শিয়ালদহ থেকে সোজা কালীঘাটে গিয়ে শিবু নানা উপাচারে 5 টাকার পুজো দিয়ে মানত করল। হ্যাঁ মা কালী, মাগিকে ওলাউটায় টেনে নাও মাগো, আমি জোড়া পাঠান মই পিত্তি দেব, আর যে সহ্য করতে পারছি নে। একটা সুরাহা করে দাও মা, যাতে আবার নতুন করে সংসার পাততে পারি। মাগির ছেলে পুলে হলো না, সেটাও তো দেখতে হবে। দোহাই মা। মন্দির থেকে ফিরে শিবু বড় এক ঠোঙা তেলে ভাজা খাবার, আধশের দই এবং আধশের অমৃতে খেল। তারপর সারাটা দিন চিড়িয়াখানা, জাদুঘর, হক সাহেবের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখে সন্ধেবেলা বিডন স্ট্রিটের হোটেল ডি অর্থোডক্সে 1 প্লেট কারি, 2 প্লেট রোস্ট ফাউল এবং 8খানা ডেভিল জলযোগ করল। তারপর সময়ে রাতে থিয়েটার দেখে ভোরে পেনেটি ফিরে গেল। মা কালী কিন্তু উল্টো বুঝেছিলেন। বাড়ি এসেই শিবুর ভেদ বমি আরম্ভ হলো। ডাক্তার এলো, কবিরাজ এলো, ফল কিছুই হলো না। 8 ঘন্টা রোগে ভুগে স্ত্রীকে পায়ে ধরিয়ে কাঁদিয়ে শিবু ইহলোক পরিত্যাগ করল। গ্রামে আর মন টিকল না। শিবু সেই রাতেই গঙ্গা পার হল। পেনেটির আর পার কোন্নগর। সেখান থেকে উত্তরমুখ হয়ে ক্রমে রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটির হাট, চাঁপদানির চটকল ছাড়িয়ে আরও 2-3 ক্রোশ পরে ভূষণ্ডির মাঠ পৌঁছাল। মাঠটি বহু দূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল, সেজন্য সমতল নয়। কোথাও গর্ত, কোথাও মাটির ঢিবি। মাঝে মাঝে আঁশ শ্যাওড়া, ঘেটু, বুনো ওল, বাবলা প্রভৃতির ঝোপ। শিবুর বড়ই পছন্দ হলো। একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজার একপাশে একটা লম্বা তালগাছ সোজা হয়ে উঠেছে, আর একদিকে একটা ন্যাড়া বেলগাছ ত্রিভঙ্গ দাঁড়িয়ে আছে। শিবু সেই বেলগাছে ব্রহ্মদৈত্য হয়ে বাস করতে লাগলো। যারা স্পিরিচুয়ালিজম বা প্রেততত্ত্বের খবর রাখেন না, তাদেরকে ব্যাপারটা সংক্ষেপে বুঝিয়ে দিতে চাই। মানুষ মরলে ভূত হয়, এটা তো সকলেই শুনেছেন, কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ, নরক, পুনর্জন্ম খাপ খায় কিভাবে?
প্রকৃত তথ্য এই যে নাস্তিকদের আত্মা নেই। তাঁরা মরলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হন। সাহেবদের মধ্যে যারা আস্তিক তাদের আত্মা আছে বটে, কিন্তু পুনর্জন্ম নেই। তাঁরা মৃত্যুর পর ভূত হয়ে প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন। সেখানে কল্পবাসের পর তাদের শেষ বিচার হয়। রায় বের হলে কিছু ভূত অনন্ত স্বর্গে এবং বাকি সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করেন। সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন, ভূতাবস্থায় সেটা অনেকটা কমে যায়। বিলাতি প্রেতাত্মা বিনা পাসে ওয়েটিং রুম ছাড়তে পারেন না। যারা সিয়ান্স বা প্ল্যানচেট দেখেছেন তারা জানেন যে বিলাতি ভূত নামানো কীরকম কঠিন কাজ। হিন্দুর জন্য আলাদা ব্যবস্থা, কারণ আমরা পুনর্জন্ম, স্বর্গ, নরক, কর্মফল, দয়া, ঋষিকেশ, নির্বাণ, মুক্তি সবই মানি। হিন্দু মরলে প্রথমে ভূত হয় এবং যেখানে সেখানে স্বাধীনভাবে বাস করতে পারে। দরকার পড়লে ইহলোকের সঙ্গে কারবারও করতে পারে। এটা কিন্তু মস্ত বড় সুবিধে। কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী নয়। কেউ কেউ 2-4 দিন পরেই পুনর্জন্ম লাভ করে, কেউ বা 10-20 বছর পর, কেউ বা 2-3 শতাব্দী পরে। ভূতদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে এবং নরকে পাঠানো হয়। এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপ ক্ষয় হয়, সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয়। তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হবারও সুবিধা রয়েছে। কিন্তু যাদের ভাগ্যক্রমে কাশী লাভ হয় অথবা নেপালে পশুপতিনাথ বা রথের উপর বামন দর্শন ঘটে, কিংবা যারা নিজেদের পাপের বোঝা ঋষিকেশের উপর চাপিয়ে নিশ্চিন্ত হতে পারে, তাদের একেবারেই মুক্তি। 2-3 মাস কেটে গেছে। শিবু সেই বেলগাছেই থাকে। প্রথম দিন কতক নতুন স্থানে নতুন অবস্থায় বেশ আনন্দে কেটেছিল। এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা ঠেকে। মেজাজটা যতই বদ হোক, নৃত্যকালীর একটা আন্তরিক টান ছিল। শিবু এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। একবার ভাবল দূর হোক, না হয় পেনেটিতেই আড্ডা গাড়ি। তারপর মনে হলো লোকে বলবে বেটা ভূত হয়েও স্ত্রীর আঁচল ছাড়তে পারিনি। না, এইখানেই একটা পছন্দ মতো উপদেবীর জোগাড় দেখতে হবে। ফাল্গুন মাসের শেষ বেলা। গঙ্গার বাঁকের উপর দিয়ে দক্ষিণা হাওয়া ঝিরঝির করে বইছে। সূর্যদেব জলে হাবুডুবু খেয়ে এইমাত্র তলিয়ে গেলেন। ঘেঁটু ফুলের গন্ধে ভূষণ্ডির মাঠ ভরে গেছে। শিবুর বেলগাছে নতুন পাতা গজিয়েছে। দূরে আকন্দ ঝোপে গোটাকতক পাকা ফল ফটফট করে ফেটে গেল। এক রাশ তুলোর আঁশ হাওয়ায় উড়িয়ে মাকড়সার কঙ্কালের মতন ঝিকমিক করে শিবুর গায়ে পড়তে লাগলো। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর কাশরীর সূক্ষ্ম শরীর ভেদ করে উড়ে গেল। একটা কালো রঙের গুবড়ে পোকা শিবুকে প্রদক্ষিণ করতে লাগলো। কিছু দূরেই বাবলা গাছে একজোড়া দাঁড় কাক বসে আছে। কাক গলায় সুরসুরি দিচ্ছে, কাকিনী চোখ বন্ধ করে গদগদ স্বরে মাঝে মাঝে ডাকছে। একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম থেকে উঠে গুটি গুটি পা ফেলে বেলগাছের কোটর থেকে বেরিয়ে এলো এবং শিবুর দিকে ড্যাব ড্যাবে চোখ মেলে টিটকারি দিয়ে উঠল। একদল ঝিঁঝি পোকা সন্ধ্যের আসরের জন্য যন্ত্রের সুর বাঁধছিল। এতক্ষণে সঙ্গত ঠিক হওয়ায় সমস্বরে রিডি রিডি করে উঠল। শিবুর যদিও রক্তমাংসের শরীর নেই, কিন্তু মরলেও স্বভাব যাবে কোথায়? শিবুর মনটা খাঁ খাঁ করতে লাগলো। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হয়ে ধড়াক ধড়াক করতে লাগলো। মনে পড়ল ভূষণ্ডির মাঠের একদিকে পিটুলি বিলের ধারে শেওড়া গাছে একটি পেতনি বাস করে। শিবু তাকে অনেকবার সন্ধেবেলা মাছ ধরতে দেখেছে। তার আপাদমস্তক ঘেরাটোপ দিয়ে ঢাকা। একবার সে ঢাকা খুলে শিবুর দিকে চেয়ে লজ্জায় জিভ কেটেছিল। পেতনির বয়স হয়েছে, কারণ তার গাল একটু তোবড়ানো এবং সামনের দুটো দাঁত নেই। তার সঙ্গে ঠাট্টা চলতে পারে, কিন্তু প্রেম হওয়া অসম্ভব। একটি শাঁকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়েছিল। সে একটা গামছা পরে আর একটা গামছা মাথায় দিয়ে এলো চুলে বকের মতো লম্বা পা ফেলে হাতের হাঁড়ি থেকে গোবর গোলা জল ছড়াতে ছড়াতে চলে যায়। তার বয়স খুব একটা বেশি নয়।
শিবু একবার রসিকতার চেষ্টা করেছিল, কিন্তু শাঁকচুন্নি ক্রুদ্ধ বিড়ালের মতো ফ্যাচ করে ওঠে। অগত্যা শিবুকে ভয়ে চম্পট দিতে হয়। শিবুর মন হরণ করেছে এক ডাকিনী। ভূষণ্ডির মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষীরিবামনের পরিত্যক্ত ভিটায় যে জীর্ণ ঘরখানি আছে, তাতেই সে অল্পদিন হলো আশ্রয় নিয়েছে। শিবু তাকে শুধু একবার দেখেছে এবং দেখেই মুজেছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়ে রুয়াকে ঝাঁট দিচ্ছিল, পরনে সাদা থান। শিবুকে দেখে নিমেষের মধ্যে ঘোমটা সরিয়ে ফিক করে হেসেই হাওয়া এসে মিলিয়ে যায়। আহা, কি দাঁত, কি মুখ, কি রং! নৃত্যকালীর রং ছিল পান্তুয়ার মতন, কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শ্বাস। শিবু একটা সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গান ধরল। আহা শ্রীরাধিকে চন্দ্রাবলী, কারে রেখে কারে ফেলি। আচমকা প্রান্তর কাঁপিয়ে কাছেই একটা তালগাছের মাথা থেকে তীব্র কণ্ঠে শব্দ উঠল। শিবু চমকে উঠে ডাকল, এই এই তাল গাছে কে রে? ছেলে ভূত! এই নেমে এসো বাবা। মাথায় পাগড়ি, কালো লিকলিকে চেহারা, কাঁকলাসের মতো একটি জীবাত্মা সড়াক করে তালগাছের মাথা থেকে নেমে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বলল, আহা, জিতার হও বেটা। এই একটু তামাক খাওয়াতে পারিস? ছিলাম বা ধাত্তরি, তামাকই নেই তো ছিলিম পাবো কোত্থেকে? জানা জোগাড় কর না। প্রেত হুশ করে ঊর্ধ্বে উঠল এবং কিছুক্ষণের মধ্যে বৈদ্যবাটির বাজার থেকে তামাক, টিকা, কলকে ইত্যাদি এনে তাতে আগুন ধরিয়ে শিবুর হাতে দিল। শিবু একটা কচুর ডাঁটার উপর কলকে বসিয়ে টান দিতে দিতে বলল, তারপর বল, এলি কবে? তারপর বল হালচাল সব। কারিয়া পীরেত যে ইতিহাস বলল তার সারমর্ম হলো এই: তার বাড়ি ছাপড়া জেলায়। দেশে এককালে তার জরু, গরু, জমি, জেরাত সবই ছিল। তার জরু মানে স্ত্রী মুংরি অত্যন্ত মুখরা এবং বদমেজাজি। বনিবনাও কখনো হয়নি। একদিন প্রতিবেশী ভাজুয়ার বোনকে উপলক্ষ করে স্বামী স্ত্রীতে বিশাল ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে একঘা লাঠি কষিয়ে স্বামী দেশ ছেড়ে কলকাতায় চলে আসে। সেটা আজ 30 বছর আগের কথা। কিছুদিন পরে সংবাদ আসে যে মুংরি বসন্ত রোগে মারা গেছে। স্বামী আর দেশে ফিরল না, বিয়েও করল না। নানা স্থানে চাকরি করে অবশেষে চাঁপদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বছরের মধ্যেই সর্দারের পদ পায়। কিছুদিন আগে একটি লোহার কপিকল তোলবার সময় তার মাথায় চোট লাগে। তারপর 1 মাস হাসপাতালে শয্যাশায়ী হয়ে থাকে। সম্প্রতি পঞ্চত্ব প্রাপ্ত হয়ে মানে পটল তুলে প্রেত রূপে এই তালগাছে বিরাজ করছে। শিবু একটা লম্বা টান মেরে কলকেটি কারিয়া পীরেতকে দেওয়ার উপক্রম করছিল, এমন সময় মাটির ভিতর থেকে ভাঙা কাঁসরের মতন আওয়াজ এলো। ভায়া, এই মানে কলকাতায় কিছু আছে নাকি? বেলগাছের কাছে যে ইটের পাঁজা ছিল সেটা থেকে খানকতক ইট খসে গেল এবং ফাঁকের ভিতর থেকে হামাগুড়ি দিয়ে একটা মূর্তি বেরিয়ে এলো। মোটাসোটা দেহ, থেলো হুঁকোর খোলের উপর একজোড়া পাকা গোঁফ গজালে যেরকমটা হয় সেই রকম মুখ, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুঁটি দেওয়া মেরজাই, পরনে ধুতি, পায়ে তালতলার চটি। আগন্তুক শিবুর হাত থেকে কলকেটি নিয়ে বললেন, ব্রাহ্মণ, এই দণ্ডবত হই। এই কিছু সম্পত্তি ছিল এখানে পোঁতায় আছে, তাই জকি হয়ে আগলাচ্ছি। এই বেশি কিছু নয়, এই 200-500। তবে ওই বন্ধকি তমসুখ দাদা, ইস্টাম্বর কাগজের লেখা, নগদ শিক্ষে একটিও পাবেন নে। খবরদার ওদিকে নজর দিও নে, হাতে হাত করি পড়বে।
শিবুর মেঘদূত একটু আধটু জানা ছিল। সসম্ভ্রমে জিজ্ঞাসা করল, আচ্ছা যক্ষ মশাই, আপনি কি কালিদাসের? ভাইরা ভাই, হ্যাঁ হ্যাঁ, কালিদাস আমার মাস্তুতো শালিকে বিয়ে করে। ছোকরা হিজলিতে নিমকির গমস্তা ছিল, অনেক দিন মারা গেছে। তা তুমি তার নাম জানলে কিসে? হ্যাঁ, তা আপনার আগমন হয়েছে কদিন? আমার আগমন? আমি বলি গিয়ে এই ৩.৫ বছর এখানে আছি। কত এলো দেখলুম, কত গেল তাও দেখলুম। আরে তুমি তো সেই দিন এলে, হ্যাঁ, ওই কাঠ পিঁপড়ে তাড়িয়ে ৩ বার হোঁচট খেয়ে গাছে উঠলে সব দেখেছি আমি। হ্যাঁ, তোমার গানের শখ আছে দেখেছি। বেশ বেশ বেশ, এই তোমার কালো আতি শিখতে যদি চাও তো আমার সাগরে ধও দাদা। এখন আওয়াজটা যদিও একটু খোনা হয়ে গেছে, তবে মরা হাতি লাখ টাকা। মশাইয়ের ভূতপূর্ব পরিচয়টা কি জিজ্ঞেস করতে পারি? বিলক্ষণ, আমার নাম নরেন চাঁদ মল্লিক, পদবী বসু, জাতি কায়স্থ, নিবাস রিসড়ে। আপাতত নিবাস এই পাঁজরের মধ্যে। সাবেক পেশা দারোগাগিরি, এলাকা রিসড়ে, ইস্তক ভদ্রেশ্বর। জজ্জটি সাহেবের নাম শুনেছ? হুগলির কালেক্টর বাড়ি ভালোবাসত আমাকে। মুল্লুকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল। নাদু মল্লিকের দাপটে লোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়ত। আর বলছি, মশাইয়ের পরিবারবাদী কি? সব সুখ কি কপালে সয় রে দাদা। ঘর সংসার সবই তো ছিল, কিন্তু গিন্নিটি ছিলেন খান্ডার। আরে বলবো কি মশাই, আমি হুলুম গিয়ে নাদু মল্লিক, কোম্পানির ফৌজদারি, নিজামত আদালত যার মুঠোর মধ্যে। আমারই পেটে কিনা এক ঘা চেলা কাঠ দিলে কষিয়ে। তারপরেই পালালো বাপের বাড়ি। ৩২৪ ধারায় ফেললুম, কিন্তু কেলেঙ্কারির ভয় গ্রেপ্তারি পরোয়ানা আর ছাড়লুম নে। কিন্তু যাবে কোথায়? গুরু আছেন, ধর্ম আছেন। ৪৭ জনের মড়কে মাগি গত হলো। সংসার ধর্মে আর মন বসলো না। তারপর পরমায়ু ফুরালে হেতায় আড্ডা গেড়েছি। ছেলে পুলে হয়নি, তাতে দুঃখ নেই দাদা। আমি করব রোজগার, আর কোন আবাগের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে, সেটা আমার সইত না। এখন তোফা আছি, নিজের বিষয় নিজেই আগলাই, গঙ্গার হাওয়া খাই আর বোম বোম করি। এই থাক, আমার কথা তো সব শুনলে, এখন তোমার কেচ্চা বলো। শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করল, কারিয়াপীরেতের পরিচয়ও দিল। যক্ষ বললেন, সব স্যাঙাতের একই হাল দেখছি। পুরনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই। এখন একটু গান বাজনা করি এসো। পাকওয়াজ নেই, তেমন জুত হবে না। আচ্ছা, পেট চাপড়ে ঠেকা দি, ঢন ঢন করছে। বাবা ছাতু কর, একটু এঁটেল মাটি চটকে এই মধ্যেখানে থাবড়ে দে তো। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। চৌতাল বোঝো? ৬ মাত্রা, ৪ তাল, ২ ফাঁক। বল শোনো, বল শোনো। ধা ধা ধিন্তা কংতাগে, গিন্নি ঘা দেন কত্তাকে,
ধরে তারা করে খিটখিটে কথা কয়, ধূর্তা গিন্নি কর্তা গাধারে, গাড়ি ধরে ঘন ঘন ঘা কত ধুমধুম দিতে তাকে টুটি টিপে ঝুটি ধরে উল্টে পাল্টে ফেলে, টুটি টিপে ঝুটি ধরে উল্টে পাল্টে ফেলে। গিন্নি গুগুটির ক্ষমতা কম নয়, ধাক্কা ধুক্কি দিতে ত্রুটিধ্বনি করে না, নগণ্য নির্দন কর্তা গাধা। চায়ের ওপর সময় ধা ফসকালেই সব মাটি এই গলাটা ধরে আসছে। খোট্টা বোধ আর এক ছিলিম সাজো বেটা। উদ্যোগী পুরুষের লক্ষ্যনীলাভ অনিবার্য। অনেক কাকতি মিনতির পরে ডাকিনী শিবুর ঘর করতে রাজি হয়েছে, কিন্তু সে এখনো কথা বলেনি, ঘুমটাও খোলেনি, তবে ইশারায় সম্মতি জানিয়েছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিয়ে। সূর্যাস্ত হওয়া মাত্রই শিবু সর্বাঙ্গে গঙ্গামাটি মেখে স্নান করল, গাবের আটা দিয়ে পৈতা মাজল, ফণি মনসার বুরুশ দিয়ে চুল আঁচড়ালো, টিকিতে একটি পাকা তেলাকুচা বাঁধল। ঝোপে ঝোপে বনে বনে ঘুরে ঘুরে এক রাশ ঘেঁটু ফুল, বঁইচি, কয়েকটি পাকা নোনা এবং বেল সংগ্রহ করল। তারপর সন্ধ্যায় শেয়ালের ঐকতান আরম্ভ হতেই সে ক্ষীরিবামনির বাড়ির উদ্দেশ্যে রওনা হল। সেদিন শুক্লপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়ায় কচুপাতার আসনে ডাকিনীর সামনে বসে শিবু মন্ত্রপাঠ শুরু করবার আগে উৎসুক মনে বলল, এইবারে যে ঘোমটাটা খুলতে হচ্ছে। শিবুর কথা মতো ডাকিনী ঘোমটা সরাল। শিবু চমকে উঠে ভয়ে বলল, কি নেত তুমি? হ্যাঁ রে মিনসে, মনে করেছিলি উড়ে আমার কবল থেকে বাঁচবি? কেন পেতনি শাকচুন্নির পিছু পিছু ঘুরতে ভারী মজা, তাই না? এলে কি করে? ওলাউটো নাকি? ওলাউটা 70-এর হোক কেন, ঘরে কি কেরোসিন ছিল না? ও তাই চেহারাটা ফর্সাপানা দেখাচ্ছে। তা পর খেলে সোনার জৌলুস বাড়ে বই কি, তা ধাতটাও একটু নরম হয়েছে নাকি? শুভ কাজে বাধা পড়ল। বাইরে কিসের গোলমাল? যেন একবার শকুনি ঝুটোপটি কাড়াকাড়ি ছেঁড়াছেঁড়ি করছে। হঠাৎ উল্কার মতো ছুটে এসে পেতনি এবং শাঁকচুন্নি উঠানের বেড়ার আগর ঠেলে ভীষণ চেঁচামেচি আরম্ভ করে দিল। আমার স্বামী তোকে কেন দেব না? আমার বুড়ি আজ তো নাতির বয়সী। আহা, কি আমার কোনে বউ এলো কা? তোর মেছো পেতনি, আমি যে ওর 2 জন্ম আগেকার বউ। তোর খবর চুনি, আমি যে ওর 3 জন্ম আগেকার বউ। আর চেচে ওদিকে ডাইনি মাকে মেনসেকে নিয়েও দাও হো। তখন পেতনি বিড়বিড় করে মন্ত্র পড়ে, বন্ধ হোক, আপদ যত বিদেই হোক, সারে গামা পাধানি পেতনির কথা ফেলুনি। আগর বন্ধ করে বলল, আরে দাঁড়া, আগে তোর ঘাড় মটকাবো, তারপরে ডাইনি বিটিকেও খাবো। কামড়া কামড়ি চুলোচুলি আরম্ভ হয়ে গেল। ছেড়ে দে, এই ছেড়ে দে বলছি, এই ছাড় ছাড়। তোর হা পড়ার মুখে শুটে তার চাট ফেলে দেবো। কি বললি তুই? একা নৃত্যকালীতেই রক্ষে নেই, তার উপর আগের 2 জন্মের আরো 2 পত্নী হাজির। শিবু হাতে পৈতে জড়িয়ে ইষ্টমন্ত্র জপ করতে লাগলো। নৃত্যকালী রাগে ফুলতে লাগলো। আমার স্বামীকে নিয়ে টানাটানি, লজ্জা করে না শয়তান মেয়ে ছেলে? এমন সময় নেপথ্যে যক্ষের গলা শোনা গেল। ও বলি, ধনী শুনছ কি বা আনমনে? ভাবছ বুঝি শ্যামের বাঁশি ডাকছে তোমায় বাঁশবনে? ওটা যে খ্যাঁকশিয়ালি, দিও না কুলে কালি,
রাত বিরেতে শাল কুকুরে চুঁচো পেঁচার ডাক শুনে যক্ষ বেড়ার কাছে এসে বললেন, ও ভাইয়া, এখানে হচ্ছে কি? এত গোল কিসের? কারিয়া পীরে হাঁকল। ইয়া বড় পিশাচ, ইয়া দরওয়াজা তো খোল। শিবুর সাড়া নেই। প্রচণ্ড ধাক্কা পড়ল, কিন্তু মন্ত্রবদ্ধ আগর খুলল না, বেড়াও ভাঙল না। তখন কারিয়া পীরে তারস্বরে উৎপাটন মন্ত্র পড়ল। ইয়া মারি জোন হাই, और भी थोड़ा है, पर्वत तोड़ी है, चले इंजन है, कटे बैगन है, खबरदार মড়মড় করে ঘরের চাল, দেওয়াল, বেড়া, আগর সমস্ত আকাশে উঠে দূরে নিক্ষিপ্ত হলো। ডাকিনী অর্থাৎ নৃত্যকালীকে দেখে যক্ষ বললেন, এ কি গিন্নি এখানে বেমদত্তিটার সঙ্গে? ছি 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 ছি, লজ্জার মাথা খেয়েছ। ডাকিনী ঘোমটা টেনে কাঠ হয়ে বসে থাকলো। কারিয়া পীরেত বলল, अरे मुंगरी, तोहरा शर्म नहीं बा? তারপর যে ব্যাপার আরম্ভ হলো তা মনে করলেও বুকের রক্ত শুকিয়ে যায়। শিবুর 3 জন্মের 3 পত্নী এবং নৃত্যকালীর 3 জন্মের 3 স্বামী, এদের ডবল উৎপাতে ভূষণ্ডীর মাঠে একসঙ্গে জলস্তম্ভ, দাবানল এবং ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূত, প্রেত, দৈত্য, পিশাচ, তাল, বেতাল প্রভৃতি দেশি উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখতে চলে এলো। স্পুক, পিক্সি, নোম, গবলিন প্রভৃতি গোঁপ কামানো বিলিতি ভূত বাঁশি বাজিয়ে নাচতে লাগলো। জিন, জান, আফরিদ, মরিদ প্রভৃতি লম্বা দাড়িওয়ালা কাবুলি ভূত দাপাদাপি আরম্ভ করতে লাগলো। চিং, চ্যাং, ফ্যাচাং ইত্যাদি মাকুন্দে চীনে ভূত ডিগবাজি খেতে লাগলো। রাম 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 রাম, কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করবে? আমার কম্য নয়। ভূত জাতি অতি নাছোড়বান্দা, ন্যায্য গণ্ডা ছাড়বে না। পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেতনির পেতনিত্ব এসব তারা বিলক্ষণ বোঝে। অতএব হাত জোড় করে অনুরোধ করছি, নেহাতি যদি এদের উপকার করতে চান, যদি চান ভূতেদের এই সংসারটা ছাড়খাড় না হয়ে যায়, তবে চাঁদা তুলে গয়ায় পিণ্ড দেওয়ার চেষ্টা করুন, যাতে বেচারারা এরপর শান্তিতে থাকতে পারে। এতক্ষণ এমন একটা দুঃখী লোকের গল্প শোনালাম যে অতিরিক্ত খাওয়ার খেয়ে না চাইতেও পটল তুলেছে। এবার এমন একটা লোকের গল্প শোনাবো যে কিনা বিষ খেয়ে মরতে চাইলেও মরতে পারে না। আজকের দ্বিতীয় গল্প, নীলকণ্ঠ। লেকের ধারে 3-4 বার চক্কর দিয়েছি। সন্ধে হয়ে এলো, বাড়ি মুখ হব, এমন সময় কাতর কণ্ঠ কানে এলো। ও মশাই, দয়া করে আমার কাছে একটু বসুন না। ভদ্রলোক একটা বেঞ্চে একা বসে আছেন। রোগা চেহারা, চুল উস্কো খুস্কো, দাড়িও সম্প্রতি কাটেননি। বয়স 35 থেকে 40-এর মধ্যে হবে। মুখ দেখে মনে হলো শারীরিক বা মানসিক কষ্ট ভোগ করছেন। আমি তাঁর পাশে বসতেই বললেন, আচ্ছা, আপনার নামটা যেন কি, আর ঠিকানা? আর কেউ হঠাৎ এমন প্রশ্ন করলে ধমক দিতাম, কিন্তু এর ওপর রাগ হলো না। বললাম, আমার নাম সুশীল চন্দ্র, এই কাছেই থাকি, 21 নম্বর কার্তিক নস্কর লেন। কেন বলুন তো? দেখি ভদ্রলোক নোটবুক বার করে একটা পাতা ছিঁড়ে খচখচ করে কিছু লিখলেন। তারপর কাগজটি মুড়ে আমাকে বললেন, এই নিন ধরুন, পকেটে রেখে দিন, হারাবেন না যেন। এই কাগজ নিয়ে আমি কি করব? আর আপনার নামটাই বা কি মশাই? আমার নাম শ্রী নীলকণ্ঠ তবলদার। হাল ঠিকানা প্লট নাম্বার 55, ওই কপিল রোড এক্সটেনশন, ডাক্তার বঙ্কিম পালের বাড়ি। তা ওই কাগজটা কিন্তু যত্ন করে রাখবেন, আপনি যাতে বিপদে না পড়েন, আর তার জন্য কিন্তু লিখে দিয়েছি। বিপদে পড়বো কেন? তা ওই পুলিশ আপনাকে নিয়ে টানাটানি করতে পারে, তাই আমি লিখে দিয়েছি যে আমার মৃত্যুর জন্যে আমি ভিন্ন আর
কেউ দায়ী নয়। আরে আপনারই বা মৃত্যু কেন হবে? বিশ্বাস হচ্ছে না বুঝি? হচ্ছে না তো বিশ্বাস? তবে এই দেখো, বলেই পকেট থেকে একটা শিশি বার করে ঢকঢক করে সবটা খেয়ে ফেললেন। লোকটির কাণ্ড দেখে ভয় পেয়ে চেঁচিয়ে উঠলাম। কি করলেন আপনি? আমি লোক ডাকছি। নীলকণ্ঠ আমার হাতগুলো চেপে ধরলেন আর পকেট থেকে একটা ছুরি বার করে বললেন, খবরদার খবরদার উঠবেন না বলছি, তাহলে কিন্তু আমার টুকটি কেটে ফেলবো। এই যে দেখছি বদ্ধ পাগল, একে আমি বাঁচাবো কিভাবে? কাছাকাছি তো কাউকে দেখতেও পারছি না। দূরে জনের কয়েক ঘুরে বেড়াচ্ছে বটে, এই দেখে চিৎকার করে ডাকতে যাচ্ছি এমন সময় নীলকণ্ঠ আমার মুখ চেপে ধরে বললেন, খবরদার, টু শব্দটি করলে আমি নিজেকেই জবাই করব। আরে ধুর মশাই, অদ্ভুত লোক তো আপনি। আচ্ছা আপনার মদ লোকটা আগে কি বলুন। হ্যাঁ, আপনি তো একাই মরতে পারতেন, তাহলে শুধু শুধু আমাকে ডাকবার দরকারটা কি ছিল? এতক্ষণে দেখি নীলকণ্ঠ একটু নরম হলেন। আহা, রাগ করবেন না সুশীলবাবু, এই শেষ মুহূর্তে আমার ইতিহাসটা আপনাকে শোনাতে চাই, নইলে যে মরেও শান্তি পাবো না। আচ্ছা আপনি তো এখনই মরবেন বলছেন, তাহলে ইতিহাসটা শোনাবেন কখন? নীলকণ্ঠ তাঁর হাত ঘড়ি দেখে বললেন, বাগে এখন 6:15, 6:30 পর্যন্ত সময় পাওয়া যাবে, মানে 15 মিনিট পরে মরব। তা খেলেনটা কি? হাইড্রোসায়ানিক অ্যাসিড। শিশিটা শুঁকে দেখুন, বাদামের গন্ধ পাবেন। কিন্তু ও জিনিস খেলে তো সঙ্গে সঙ্গে মরবার কথা, এখনো বেঁচে আছেন কি করে? হয়, এটি আমারই তো আবিষ্কার দাদা। ফটোগ্রাফি করেছেন কখনো? এক্সপোজ করে দোকানে ফিল্ম দিলেন, সব কাজ তারাই করে দিল। সেরকম ফাঁকি ফটোগ্রাফি নয়। নিজে ডেভেলপ করেছেন কখনো? পটাশ ব্রোমাইডে কি হয় জানেন? রিটার্ডেশন হয়, ছবি ফুটে উঠতে দেরি হয়। যা খেয়েছি তাতে 2% হাইড্রোসায়ানিক অ্যাসিড আর 3% ব্রোমাইড আছে। তার ফলে বিষক্রিয়া পিছিয়ে গেছে। বুঝতে পারছেন না? সিদ্ধির সঙ্গে মাকড়সার ঝোল মিশিয়ে খেলে জোর নেশা হয় জানেন তো, একে বলে সিনার্জিস্টিক এফেক্ট। কিন্তু ঝোলের বদলে যদি ইঁদুর নাদি মেশান তবে নেশা ধরতে দেরি হবে, কারণ ইঁদুর নাদি হলো অ্যান্টি সিনার্জিস্টিক। পটাশ ব্রোমাইডের ক্রিয়াও সেই রকম। পাশ করিনি বটে, কিন্তু বাড়িতে বিস্তর পড়েছি। হেন সায়েন্স নেই যা আমি জানি না। আমার বন্ধু বঙ্কিম পাল তার ডিসপেন্সারিতে আমারই প্রেসক্রিপশন মাফিক মিক্সচার বানিয়ে দিয়েছে। বলেন কি, বন্ধু হয়ে আপনাকে বিষ দিলেন? তা দেবে না কেন? আমার প্রাণ আমার নিজের সম্পত্তি মশাই, তাই যেমন খুশি দান, বিক্রি বা ধ্বংসের অধিকারও আমার আছে। আপনাদের আইন আমি গ্রাহ্য করি না। বঙ্কিম ডাক্তারও উদার লোক, তার এসব কোনো প্রেজুডিস মোটেই নেই। সে তার বন্ধুর শেষ অনুরোধ পালন করেছে। তামশাই, শুধু শুধু আপনি মরবেনই বা কেন? শুধু শুধু নয় মশাই, এই পৃথিবীর ওপর আমার ঘৃণা ধরে গেছে। কেবল ভেজাল, নকল, ঠকামি আর জচ্চুরি। এই দেখুন, এই সামনের দুটো দাঁত দেখুন, কাঁকর মিশানো চাল খেয়ে ভেঙে গেছে। 5টি বছর ড্রপসিতে ভুগেছি, ভেজাল সর্ষের তেল খেয়ে মশাই। 2 বছর ধরে সর্দিতে ভুগছি। মুরগির মাংস বলে বেটারা আমাকে কচ্ছপ খাইয়েছে। তেল, ঘি, দুধ, দই, মালা সব জিনিসে ভেজাল। এমনকি সরকারও ভেজাল। সর্বত্যাগী গান্ধীজির নাম করে সমস্ত ক্ষমতা হাতিয়েছে, আর ওই মোটা মোটা মাইনে দিয়ে একপাল খাঞ্জা খান অবা পুষছে। কমিউনিস্ট পার্টিও ভেজাল। দেশশুদ্ধ লোককে ভেড়া বানিয়ে ডিক্টেটরি চালাবার মতলব। এর থেকে বেশি আর কি বলবো মশাই বলুন তো? এখন তো বিয়েতে পর্যন্ত ভেজাল। বাকি সব কিছুই কোনো রকমে সহ্য করতে পারি না হয়, কিন্তু ভেজাল বউ অসহ্য। ভেজাল বউ? সেটা আবার কিরকম? কালো মেয়ে মুখে রং মেখে আপনাকে ঠকিয়েছে নাকি? আরে না মশাই, কালোতে আমার কোনো আপত্তি নেই,
আর আমি নিজেই বা কনসা ফর্সা। ও, তাহলে কি কুলকন্যা সে যে কুলোটা আপনার ঘরে এসেছে? আরে না মশাই, তাহলে তো উপায় ছিল। শুদ্ধি অর্থাৎ ডিসইনফেক্ট করিয়ে নিয়ে সংসার ধর্ম করতাম। বলছি শুনুন, আমি ওই ছেলেবেলা থেকেই প্রবাসী। বাবা ডোঙ্গরগড়ে কাঠের কারবার করতেন। তিনি গত হবার পর আমিও তা করছি। তা বন্ধুরা বলল, ওই নীলকণ্ঠ, বয়স তো অনেক হলো, বুড়ো হতে চললে, এবার একটা বউ আনো। সে ওই কথাটা আমার মনে লাগলো, তাই বিয়ে করবার জন্য কলকাতায় এলাম। বঙ্কিম ডাক্তার আমার ছেলেবেলার বন্ধু, সে ছাড়া কলকাতায় আমার চেনা লোক তেমন কেউ নেই, তার বাড়িতেই আছি। এরই মধ্যে হঠাৎ একদিন হেবো এসে উপস্থিত। দেখে খুবই চালাক চতুর মনে হলো। তাকে আগে কখনো আমি দেখিনি। তবে সে নিজের পরিচয় দিয়ে বলল, দাদা, আমি যে আপনার দুঃসম্পর্কের পিস্তুত ভাই। শুনুন দাদা, এসব শহুরে মেয়েরা না সব রাবিশ। আমার সাথে আমাদের গ্রামে চলুন, খুব ভালো পাত্রীর সন্ধান আছে। তো বই গেলাম হেবোর সঙ্গে চালতাডাঙ্গায়। খরচের জন্য 300 টাকাও তাকে দিলাম। পাত্রী দেখলাম নেহাত মন্দ নয়, তা নম করে বিয়ে হয়ে গেল। তারপর ফুলসজ্জার রাতে একলা পেয়ে নতুন কনে আমাকে কি বললো জানেন? কি বললো? বলি, ও মশাই, 2টো সিগারেট দিন তো, সমস্ত দিন না খেয়ে বোচকানি লেগেছে। আমি অবাক হয়ে তার থেকে চাইতেই বলল, ঘাবড়াও কেন প্রাণনাথ, ক্যাসা বউ পেয়েছো দেখো না টাহর করে। আমার চাঁদ মুখে একবার হাতটি বুলিয়ে দেখো, 2 নম্বর শিরিষ কাগজের মতন ঠেকছে না? 2 দিন পরে দেখবে ইয়া মোচ ইয়া দাড়ি। বলেন কি, পুরুষের সঙ্গে আপনার বিয়ে হয়েছিল নাকি? আরে হ্যাঁ মশাই, তাহলে আর বলছি কি, আমি বিয়ে পাগলা নই, এমন কিছু বুড়ো তো হইনি। তবু আমাকে ঠকিয়েছিল। পরদিন হেবুকে গালাগাল দিতেই সে বলল, কি সর্বনাশ! হ্যাঁ, দেশের লোককে বিশ্বাস করবার জো নেই। ওই বজ্জাত নিমাই মিত্তিরটার কাজ এটা। নিজের শালিপো মটরাকে কোণে সাজিয়ে ঠকিয়েছে বেটা। আপনি নিশ্চিন্ত থাকুন দাদা, আমি শালাকে দেখে নেব। যা হবার হয়ে গেছে, এখন গোটা 50 টাকা দিয়ে বিদায় করুন, নইলে আদালতে আবার খুরপোশের দাবি করে বসতে পারে। বুঝলাম, আপনার তো দেখছি খুব করুণ ইতিহাস নীলকণ্ঠবাবু। কিন্তু 15 মিনিট তো হতে চললো, আপনি তো এখনো মরলেন না। আহা, ব্যস্ত হন কেন? বিদ্যাসাগর লিখেছেন, মরণের অবধারিত কাল নাই, বিষ খেলেই যে বাঁধা ধরা সময়ের মধ্যে মরতে হবে এমন কোনো নিয়ম নেই মশাই। মানুষের ধাত অনুসারে এরকম কিছু এদিক ওদিক হয়। আচ্ছা, আমার নারীটা একবার দেখুন তো, বড্ড যেন কাহিল কাহিল ঠেকছে। নারী দেখে আমি বললাম, কই না মশাই, এ তো দেখছি দিব্যি সুস্থ সবল লোকের নারী। এই মুহূর্তে মরার কোনো লক্ষণ দেখছি না। আমাকে আপনি শুধু শুধু আটকে রেখেছেন। চলুন আমি উঠি। আপনি তো দেখছি ভারী স্বার্থপর লোক হে মশাই। একটা মানুষ মরতে বসেছে, তার শেষ অনুরোধ রাখবেন না? 15 মিনিটের জায়গায় না হয় 20 কি 25 মিনিটই হলো। যা বলছিলাম শুনুন না। তা হেবো আমাকে বলল, আপনি কোনো চিন্তা করবেন না দাদা, আমি আবার আপনার বিয়ে দেবো। আমাদের ভজু মামাকে লাগিয়ে দেবো, তুখর লোক, তাকে কেউ ঠকাতে পারে না। আপনি এখন কলকাতায় ফিরে যান, ভজু মামা পাত্রী ঠিক করেই আপনার সঙ্গে দেখা করবেন। তবে আপনি মরতে চান কেন? বিয়ে তো আপনার হবেই। না মশাই, আর আমি বিশ্বাস করি না। এখন আমার ইহলোক ছেড়ে চলে যাওয়াই ভালো বলে মনে করি। তা কোথায় যেতে চান? স্বর্গে? আরে ধুর, স্বর্গেও এখন ভেজাল। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্র, বরুণ সব পালিয়েছেন। এখানকার অবতাররা সেখানে গিয়ে জাঁকিয়ে বসেছেন। আমি মঙ্গল গ্রহে যাব ঠিক করেছি। পরশু শেষ রাতেই স্বপ্ন দেখেছিলাম। এই শুনে থাকতে না পেরে আমি উঠে পড়লাম, বললাম, মাফ করবেন নীলকণ্ঠবাবু, আমাকে এখন যেতে হবে। আপনার মৃত্যুর এখনো কোনো সম্ভাবনা নেই।
আরো অনেক বছর আপনি বাঁচবেন। আপনার বন্ধু বঙ্কিম ডাক্তার আপনাকে ঠকিয়েছে। আচ্ছা আপনি বসুন, আমি আসছি, নমস্কার। ও আরে এ কি উঠলেন কেন? আরে বসুন বসুন। আহা, চললেন কোথায় মশাই? আর দাঁড়ান না, দাঁড়ান। এই যে সুশীলবাবু, আরেকটু দাঁড়ান মশাই। ও মশাই। ফেরার সময় কানে এলো নীলকণ্ঠবাবু আমাকে ফেরাবার জন্য চিৎকার করে ডেকে চলেছেন, কিন্তু আমি আর দাঁড়ালাম না। পরদিন ঘুম থেকে উঠেই মনে হলো, কাল রাতে পাগল লোকটাকে ওভাবে একা ফেলে এসেছি, আজ একবার খোঁজ নেওয়া উচিত। ডাক্তার বঙ্কিমপালকে চিনি। বেলা 9টার সময় তাঁর বাড়িতে গিয়ে হাজির হলাম। দেখি নীলকণ্ঠবাবু নিচের বারান্দায় বসে সিগারেটে টান দিচ্ছেন। আমাকে দেখে উৎফুল্ল হয়ে বললেন, আরে আসুন সুশীলবাবু, আসুন। দেখুন, এই জগতে আপনি একমাত্র খাঁটি মানুষ। আমার বন্ধু বঙ্কিম ডাক্তার ভেজাল চালিয়েছে, হাইড্রোসায়ানিকের বদলে বাদামের শরবত খাইয়েছে। নেহাত বন্ধু লোক, নইলে পুলিশে খবর দিতাম। বঙ্কিম ডাক্তার খুব ভালো কাজ করেছেন। তিনি আপনার হিতাকাঙ্ক্ষী বন্ধু, তাই আপনার বেয়ারা অনুরোধ রাখেননি। এমন সময় একটা লোক এসে বলল, আচ্ছা বলছি যে নীলকণ্ঠ তবলদার কি এখানে থাকতেন? আপনি কে হে মশাই? হ্যাঁ, আমি সম্পর্কে নীলকণ্ঠের মামা হই, ভজু মামা। চালদাডাঙ্গার হেবু আমাকে পাঠিয়েছে। নীলকণ্ঠ ভয় পেয়ে চুপি চুপি আমাকে বললেন, আপনি কথা বলুন দাদা, আমি আর ওদের ফাঁদে পা দিচ্ছি না। বেশ আমি দেখছি, আপনি শান্ত হন। তা নীলকণ্ঠবাবুর সাথে আপনার কি দরকার? বড়ই দুঃসংবাদ, নীলকণ্ঠ বেচারা মারা গেছে। বলেন কি? হ্যাঁ মশাই, কি আর বলবো দুঃখের কথা। কাল সন্ধেবেলা কলকাতায় পৌঁছেই আমি সোজা এসেছিলাম এখানে। একটা ভালো সম্বন্ধ পেয়েছি কিনা এসে দেখি নীলকণ্ঠ নেই। ডাক্তারবাবুও বেরিয়ে গেছেন। একটা ছোকরা কম্পাউন্ডার বলল, নীলকণ্ঠবাবু 4 আউন্স বিষ নিয়ে লেগে গেছেন। তার মতলব মোটেই ভালো নয়। যান এখনই সেখানে গিয়ে খবর নিন তো একবার। তা আমি তড়ি ঘড়ি লেকে গেলাম ছুটে। গিয়ে শুনলাম লেকের ধারে একখানা লাশ পাওয়া গেছে। পুলিশ মর্গে চালান দিয়েছে। সে না হয় বুঝলাম, কিন্তু লেকে তো প্রায় লাশ পাওয়া যায়। ওই জায়গাটাই তো হলো হতাশ প্রেমের ভাগার। তা নীলকণ্ঠবাবু কি দুঃখে মরবেন? না মশাই, আপনি জানেন না, ওটা নির্ঘাত নীলকণ্ঠ। বেচারা বিয়ে করে হতাশ হয়েছে কিনা। আমি তখনই ছুটে মর্গে গেলাম, কিন্তু ঢুকতে পেলাম না। ওখানে ঘর বন্ধ হয়ে গিয়েছিল ততক্ষণে। আজ সকালে যেতে বলেছিল, তা আজ সকালে আবার গেলাম সেখানে। সারি সারি ডেড বডি শুয়ে আছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের নীলকণ্ঠ। এবার কাছে তার চেহারার যেমন বর্ণনা শুনেছি হুবহু মিলে গেল। নীলকণ্ঠ এতক্ষণ চুপ করে সব শুনছিলেন, এখন আতঙ্কিত হয়ে বললেন, আচ্ছা ওনার বয়স কত ছিল? তা 35 থেকে 40-এর মধ্যে। বলেন কি? রং ফর্সা না ময়লা? ময়লাই বটে। তবে তো সর্বনাশ। গায়ে কোট না পাঞ্জাবি? পাঞ্জাবি। ধুতির উপর আজকাল কেউ কোট পরে না মশাই, একই পশ্চিমের বাঙালি ছাড়া। হ্যাঁ তা তো বটেই। আচ্ছা বই গোপ আছে না নেই? গোপ আছে বই কি, আর পায়ে ওই কাবুলি জুতো। তবে সে আমার লাশ নয়। আমি পাঞ্জাবি পরি না, গোফ রাখি না, কাবুলি জুতো আমার নেই। বাবারে, যাক বাঁচা গেল। মরবার মতলবটা এখন আমি ছেড়ে দিয়েছি। ভগবান আপনাকে রক্ষা করেছেন নীলকণ্ঠবাবু। আরে তুমি আমাদের নীলকণ্ঠ? তা এতক্ষণ বলতে হয়তো। আশ্চর্য, রাখে কৃষ্ণ মারে কে। আজকেই কালীঘাটে একটা পুজো দিতে হবে। কই দেখি বাবা নীলু, দাও তো 5টা টাকা। তোমার জন্যে আমি চমৎকার সম্বন্ধ এনেছি, একেবারে ডানা কাটা পড়ি। সম্বন্ধের কথা শুনেই নীলকণ্ঠ ভয় পেয়ে সিঁড়ি দিয়ে তরতর করে দোতলায় চলে গেলেন। ভজু মামা বললেন, আরে ও নীলু, কোথায় যাচ্ছ?
যা, পালিয়ে গেল কেন? নীলকণ্ঠবাবুর এখন বিয়েতে অরুচি হয়ে গেছে, আর ওর এখন শরীর মন কোনোটাই ভালো নেই। ওকে একদম বিরক্ত করবেন না, যান, চলে যান। আপনি আমাকে তাড়াবার কে হে মশাই? নীলু আমার ভাগ্নে, ও কিসে ভালো হয় তা আমি বুঝবো। আপনি এর মধ্যে নাক গলাচ্ছেন কেন শুনি? ডেকে আনুন নীলুকে, যান ডেকে আনুন নীলুকে। নীলু, ও নীলু, কই বাবা, নিচে এসো। এমন সময় চিৎকার শুনে বঙ্কিম ডাক্তার ওপর থেকে নিচে নেমে এলেন। ভজুকে দেখে বললেন, আরে মশাই, আপনি আবার কি করতে এসেছেন? হ্যাঁ, আমার ভাগ্নে নীলকণ্ঠকে এক্ষুনি ডেকে দিন। তার সঙ্গে আপনার দেখা হবে না। দূর হন, দূর হন এখান থেকে। দূর হব? আপনি বললেই দূর হব? আগে নীলকণ্ঠ আসুক, তাকে সঙ্গে নিয়ে তবে আমি যাব। এখানে পরের বাড়িতে কেন সে থাকবে? সুশীল বাবু, দেখবেন তো একটু এই লোকটা যেন না পালায়। আমি পুলিশে এক্ষুনি টেলিফোন করছি। ওরে, কে আছিস? ফটকটা বন্ধ করে দে তো। এই শুনে ফটক বন্ধ হবার আগেই ভজন মামা নক্ষত্র বেগে সরে পড়লেন। হ্যাঁ, বলতে পারেন এই দুটো গল্পই দু ধরনের ডিপ্রেসড মানুষদের জন্য। তবে এই গল্পগুলো শুনে যদি আপনার ডিপ্রেশন কেটে যায় তাহলে একটু সাবস্ক্রাইবটুকু। আমাদের আজকের গল্প দুটির বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন সৌভিক, বাল্মীকি, আকাশ ঘোষ, রাকিব, অনিরুদ্ধ, স্নেহাদ্রি, শুভারুণ বসু, প্রাহি, তনুশ্রী দত্ত, দেবস্মিতা ও আমি নীল। আমাদের সোশ্যাল মিডিয়া প্রমোশনে নীল ও খেয়া, শব্দ সংযোজন ও ভিজুয়ালসে অনিমেষ ঘোষ, পোস্টার পরিকল্পনা ও রূপায়ণে ইন্দ্রিয় অন, ভূষণ্ডির মাঠে গল্পে এসএফএক্স ও আবহ সঙ্গীত নির্মাণে অনিমেষ ঘোষ এবং নীলকণ্ঠ গল্পের এসএফএক্স ও আবহ সঙ্গীত নির্মাণে স্নেহাদ্রি শেখর দাস এবং শব্দগ্রহণ ও সমগ্র পরিচালনায় অনিমেষ ও আমি নীল। আমাদের চ্যানেলের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার তো করবেনই, সাথে সাবস্ক্রাইবটুকুও যদি করে দেন তাহলে শুনতে থাকুন দ্য বং স্টোরি হাব চ্যানেল, গল্প শোনার নতুন ঠিকানা। বিশের বোতলটা কই রে?